আজ আমি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এক যুগসন্ধিক্ষণে মৌর্য সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের বৃহৎ দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঠিক কবে সিংহাসনে বসেন সে বিষয়ে আমাদের সাহায্য করে জৈন ও বৌদ্ধ সাহিত্য এবং গ্রিক ঐতিহাসিকদের বিবরণ। জৈন পরিশিষ্ট পার্বণে বলা হয়েছে, মহাবীরের সিদ্ধিলাভের 155 বৎসর পর তিনি সিংহাসনে আরোহণ করেন, কিন্তু এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। বৌদ্ধ সাহিত্যে বুদ্ধদেবের মহাপরিনির্বাণের 162 বৎসর পরে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন। অতএব এই থেকে অনুমান করা যেতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণের কাল খ্রিস্টপূর্ব 324 অব্দে। গ্রিক পণ্ডিত জাস্টিন, প্লুটার্ক প্রমুখ ব্যক্তিদের বিবরণে উপরোক্ত মত সমর্থিত হয়েছে। তাদের মতে চন্দ্রগুপ্তের সঙ্গে আলেকজান্ডারের সাক্ষাৎ হয়েছিল খ্রিস্টপূর্ব 326 অব্দে, কিন্তু তিনি তখনও রাজা হননি। এর কিছুকাল পরেই তিনি সিংহাসনে বসেন। সুতরাং তার সিংহাসনের আরোহণের কালটি খ্রিস্টপূর্ব 324 অব্দকে সত্য বলে মেনে নেওয়া হয়। তিনি এক সংকটজনক পরিস্থিতিতে সিংহাসনে আরোহণ করেন। একদিকে জনগণের অসন্তোষ ও অপরদিকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে গ্রিক আক্রমণ তাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য উত্তরাধিকার সূত্রে কিংবা বংশকৌলীন্যের জেরে সিংহাসনে বসেননি। তার বংশ পরিচয় সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ্য সূত্রে বলা হয়েছে, চন্দ্রগুপ্তের মা মুরার নাম থেকে এই বংশের নাম হয়েছে মৌর্য বংশ, অথবা তিনি মুরা নামে এক শূদ্র রমণীর গর্ভজাত সন্তান, কিন্তু এই মত সমর্থনযোগ্য নয়। সোমদেব তার রচনায় চন্দ্রগুপ্তকে নন্দ শাসকের পুত্ররূপে স্বীকার করেছেন। বিশাখ দত্তের নাটক মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্তকে বিশাল ও কুলহীন বলা হয়েছে। যদিও এই নাটকটি চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণের আগে রচিত হয়েছে, পুরাণে কোথাও চন্দ্রগুপ্তকে শূদ্র বলা হয়নি এবং নন্দদের সঙ্গে মৌর্যদের পারিবারিক সম্পর্কের কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। জৈন সূত্র পরিশিষ্ট পার্বণে চন্দ্রগুপ্ত মৌর্যকে ময়ূর পোষক গ্রাম প্রধানের কন্যার পুত্র বলে অভিহিত করা হয়েছে। বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে জানা যায়, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয় মৌর্য বংশের সন্তান। দিব্যবদানে বিন্দুসারকে চন্দ্রগুপ্তের পুত্র বলে ধরা হয়েছে। বৌদ্ধ গ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র থেকে জানা যায়, নেপালের তরাই অঞ্চলে অবস্থিত পিপ্পিলি বন নামক স্থানে বসবাসকারী ক্ষত্রিয় মৌরিয়া বংশে চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন। মুরা থেকে যে মৌর্য বংশের উদ্ভব হয়েছিল, আধুনিক ঐতিহাসিকরা এই মত স্বীকার করেন না। তাদের মতে চন্দ্রগুপ্ত মৌর্য কখনোই নিচু জাতির মানুষের সন্তান ছিলেন না। তিনি ছিলেন পিপ্পিলি বনের ক্ষত্রিয় মৌর্য বংশজাত সন্তান। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে আখ্যান অনুযায়ী চন্দ্রগুপ্তের পিতা পিপ্পিলি বনে মৌর্য গোষ্ঠীর নেতা ছিলেন। তার বাবা সীমান্তের যুদ্ধে নিহত হলে অসহায় মাতা শিশুপুত্র চন্দ্রগুপ্তকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন এবং পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম জীবন অত্যন্ত দুঃখের মধ্যে কেটেছিল। তিনি বাল্যকালে গরুর রাখাল হিসাবেও
শিকারী বালকদের মধ্যে নিজের জীবন অতিবাহিত করেন। পরবর্তীকালে চন্দ্রগুপ্তের তীক্ষ্ণ বাস্তব বুদ্ধি ও রাজোচিত লক্ষণ তক্ষশিলার অধিবাসী কাশ্মীরি ব্রাহ্মণ কৌটিল্য বা চাণক্যকে মোহিত করে এবং তিনি চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় নিয়ে আসেন এবং তাকে সমর বিদ্যায় সুশিক্ষিত করে তোলেন। তক্ষশিলা থেকে চাণক্য চন্দ্রগুপ্তকে উচ্চশিক্ষার জন্য পাটলিপুত্রে নিয়ে আসেন। গ্রিক ঐতিহাসিক প্লুটার্কের বিবরণ থেকে জানা যায়, গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারতে আসেন খ্রিস্টপূর্ব 326 অব্দে, তখন যুবক চন্দ্রগুপ্ত তার সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্দেশ্য ছিল অত্যাচারী নন্দবংশের উচ্ছেদের জন্য আলেকজান্ডারের সহযোগিতা পাওয়া। গ্রিক লেখক জাস্টিন বলেছেন, আলেকজান্ডার এই বালকের দুঃসাহস দেখে উত্তেজিত হয়ে ওঠেন এবং তাকে প্রাণদণ্ডের আদেশ দেন। প্রাণভয়ে ভীত চন্দ্রগুপ্ত পালিয়ে গিয়ে হিমালয়ের অরণ্য সংকুল অঞ্চলে আশ্রয় গ্রহণ করেন এবং শক, যবন, কিরাত, খম্বোজ প্রভৃতি উপজাতিদের নিয়ে একটি সুশিক্ষিত সৈন্যদল গড়ে তোলেন। অধ্যাপক ডক্টর রায়চৌধুরী মনে করেন, জাস্টিন যাদের দস্যু বলে মনে করেন তারা ছিল আসলে পাঞ্জাবের প্রজাতান্ত্রিক রাজ্যের পেশাদারী ভাড়াটিয়া সেনা। এই সময় থেকে তার একমাত্র লক্ষ্য ছিল মগধের নন্দবংশের উচ্ছেদ সাধন। তিনি এই সেনাবাহিনীর সাহায্যে নন্দবংশের উচ্ছেদ করে উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটাতে সচেষ্ট হন। চন্দ্রগুপ্ত ধননন্দকে আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হন এবং পরে সফলতা লাভ করেন। চন্দ্রগুপ্ত কর্তৃক নন্দবংশের ধ্বংস সাধনে যে অনুকূল পরিবেশটি বিশেষ ভূমিকা নিয়েছিল সেটি হল ধননন্দের অপদার্থতা ও অজনপ্রিয়তা। ধননন্দ ছিলেন অত্যাচারী প্রজাপীড়ক শাসক, ফলে তার শাসনের প্রতি জনগণ হয়ে উঠেছিল বীতশ্রদ্ধ, অর্থাৎ তার শাসন ব্যবস্থার প্রতি জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল। তাছাড়া চাণক্য বা কৌটিল্য নন্দবংশকে ধ্বংস করতে চন্দ্রগুপ্তকে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন। এছাড়া ধননন্দ প্রজাদের উপরে অতিরিক্ত হারে কর আরোপ করেছিলেন, ফলে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঐতিহাসিক ডক্টর টমাস ও রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে তিনি উত্তর পশ্চিম সীমান্ত থেকে গ্রিকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। পরে প্রজাপীড়ক রাজা ধননন্দকে সিংহাসনচ্যুত করেন। অপরদিকে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী জাস্টিনের বক্তব্যের সঙ্গে সহমত হয়ে প্রমাণিত করেন যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে নন্দবংশের উচ্ছেদ ঘটান এবং পরে গ্রিকদের ভারত থেকে বিতাড়ন করেন। ধননন্দের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম সামরিক অভিযান ব্যর্থ হয়। অবশেষে তিনি দ্বিতীয়বার অভিযান চালিয়ে ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের অপর উল্লেখযোগ্য কৃতিত্ব হল ভারত থেকে গ্রিক শাসনের উচ্ছেদ ঘটানো। আলেকজান্ডার 325 খ্রিস্টপূর্বাব্দে ভারত ত্যাগ করেন এবং 323 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর ভারতে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়। তার উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে গ্রিক শক্তি দুর্বল হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই সুযোগে গ্রিস আক্রমণ করেন। আনুমানিক 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে যুদ্ধ হয়। সেলুকাস পরাজিত হলে তিনি এক সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। সন্ধির ফলে সেলুকাস চন্দ্রগুপ্তকে কাবুল, কান্দাহার, মাকরান, হিরাট প্রভৃতি প্রদেশ হস্তান্তর করেন। তার নিজের কন্যার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন।
সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার জন্য সেলুকাস এক গ্রিক দূত মেগাস্তিনিসকে প্রেরণ করেন। তিনি পশ্চিম ভারতের সৌরাষ্ট্র জয় করেন। রুদ্র দামনের জুনাগড় শিলালিপি থেকে একথা জানা যায়। এখানে তিনি সুদর্শন রথ খনন করেন। এছাড়া তিনি মহারাষ্ট্র, মালব, অবন্তীর কিছু অংশ সাম্রাজ্যভুক্ত করেন। এছাড়া চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতদূর পর্যন্ত রাজ্য বিস্তার করেছেন সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ঐতিহাসিক স্মিথ বলেছেন, দাক্ষিণাত্যে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, কিন্তু এ বিষয়ে বিতর্ক আছে। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে দাক্ষিণাত্যে নন্দ রাজাদের আধিপত্য গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য তা আরও প্রসারিত করেন। তিনি তার রাজ্যসীমা তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলা পর্যন্ত বিস্তৃত করেন। তামিল কবি মামুন্নার বলেছেন, মৌর্যরা বিশাল সেনাবাহিনী নিয়ে বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণে প্রবেশ করেন। ভারতের বঙ্গদেশ মৌর্য সাম্রাজ্যভুক্ত ছিল একথা ঐতিহাসিক মহল স্বীকার করেন। তিনি এক সুগঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের বৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর হিসাবে আখ্যায়িত করেছেন। অত্যাচারী ধননন্দকে পরাজিত করে তিনি মগধে বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিদেশি গ্রিক অপশাসন থেকে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে তিনি মুক্ত করেন। সুশাসক হিসাবে তিনি বিশেষ কৃতিত্বের দাবিদার। তিনি এক সুদক্ষ শাসন ব্যবস্থা ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন। মেগাস্তিনিস তার কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রশংসা করেছেন। ন্যায়নীতি প্রবর্তন ও ধর্মসহিষ্ণুতা ছিল শাসন ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। তার শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পের পৃষ্ঠপোষকতার পরিচয় মেগাস্তিনিসের বিবরণে উল্লেখিত। তার রাজপ্রাসাদের আড়ম্বর ও শিল্প নৈপুণ্য দর্শকদের মোহিত করেছিল। মেগাস্তিনিস তার গ্রন্থে পাটলিপুত্র নগরীর যে বিবরণ দিয়েছেন তা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সৃষ্টিশীল মনোভাবের পরিচয় পাওয়া যায়। শেষ জীবনে তিনি সংসার বন্ধন ছিন্ন করে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে মহীশূরের শ্রাবণবেলগোলায় গমন করেন। সেখানে তার মৃত্যু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে।